আমি 10 বছরের প্রধান ছিলাম, কিন্তু এখন টিএমসিতে আর সেই সম্মান নেই। আমি এখন সব টিএমসিতে সব গন্ডা মোস্তান সব ভরে গিয়েছে। ওই সৌগত সাহেব বলেছিল যে এখানে আন্দোলন চলবে না, দিল্লি চলো। তুই কোথায় ছিলি এতদিন? এতদিন কোথায় ছিলি তুই? তুই ওখানে তো রাজ্জাক মন্ত্রীর সাথে গুন্ডা বাহিনী করে কত লোকের জান হারিয়েছিস, কত কি করেছিস, আবার ভাঙড় এসে জ্বালাতন করছিস। হ্যাঁ, তুমি মনে রেখেছো সৌগত, তোমার বয়স আর আমার বয়স অনেক তফাৎ আছে। আপনি এখনো শুধরে যাও, আমি বলছি। আর একটা কথা, বামপন্থের আমলে তুমি কি করেছো সব জানি আমি, এই মুহূর্তে সব জানি আমি। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো, আরে সৌগত, তুই যদি চুপ করে বসে থাকতিস তোর দাম অন্য জায়গায় যেত। মমতা বন্দ্যোপাধ্যায় জানে না আজকের এই জীবনতলার ওখানে মিটিনি বোম ফিট করে এলো, তাও জানে না। হ্যাঁ, তারপরে আপনার ওখান থেকে আরাবুল ফাজা করে এনে নেত্রার বাজার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লে চলে গিয়েছিল, তাও জানো না। আরাবুল এখন খারাপ হয়ে গেছে, আরাবুল পচে গেছে। হ্যাঁ, আরাবুল পচে গেছে। আরাবুল তৃণমূল জন্মতলা এই ভাঙড়ে। হ্যাঁ, দেখো সৌগত কোথায় ছিল, কোথায় ছিল সৌগত? আর এখন তৃণমূলী কর্মীরা বলে আমার সৌগত। হ্যাঁ, এখন সৌগত ছিল তো। আমি সাবধান করে দিচ্ছি, খুব হুঁশিয়ার থাকো। ভাঙড় থেকে জিতে দেখাতে হবে। আমার কাছে প্রশ্ন হলো, ভাঙড় থেকে জিতে খেলিয়ে চলে যাবে। হ্যাঁ, আমার বক্তব্য হলো, তুমি কিরম সৌগত ভাঙড়ের ফিকার ভালো করে দেখেছো, পঞ্চায়েতে করেছো। হ্যাঁ, কত লোকের কোল খালি করতেছো। আর কিন্তু হবে না, আর হবে না। আমি নওশাদ সিদ্দিকীর বলছি, আমি নওশাদ সিদ্দিকী বিধানসভায় থেকে পঞ্চায়েত থেকে লোকসভায় ওখানে নূর আলম খানের মাথায় ইট মেরে করে দিয়েছিল, সে কিন্তু জিতে গিয়েছিল। ও সৌগত, হ্যাঁ, আজকের তুমি র্যাপের জামা গাইতে, হ্যাঁ, তুমি র্যাপের জামা গাইতে তোমার কর্মীকে আমার ওই নূর আলম খানের মেরেছিল আইনজীবী। তা ভালো করে সাবধান হয়ে যাও বলছি। আমি আমার বাড়ি এখানে, আমার বাড়ি সেই হেয়ালগঞ্জে না, বুঝতে পারো। আমার সব জায়গায় ঘুরেছি। ওদের এখন কেনা হচ্ছে জানো, একটা কবিতা পড়েছিলাম, বলেছিল আমার হেডমাস্টার মশাই, হ্যাঁ, মোহাম্মদ সাহেব বলে, এসেছে সরথি বেড়ে পরশ লেগেছে আবারও পরে, সকালবেলা গাছে লাগায় শিখিয়ে রেখা ধরে, আমলকি বলে কাঁপে গেল তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পতাকা চলো সবাই সবে হয়েছে শুরু। হ্যাঁ, সেগুলারি ডালে কুড়ি ভরে এলো, নগর ফুটিল বেলা, মালা তুলা তাই খোঁজ নিয়ে যাচ্ছে মোমবাতি দুই বেলা, গগনে গগনে বড় সংসেতে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে পেরে বেছে নাই কোনো কাজে তারা, দেখি বারে জল করে টল টল, নানা ফুল ধারে ধারে কচি ধারে গাছে খেতে পড়ে আছে, হাওয়ায় দোলা দেয় তারে, দিদিকে তাকায় সোনার আলো দেখিতে ছুটির ছবি, পূজার ফুলের মনেও ছয় পূজার দিনের রবি। আমি আর কিছু করবো, আমার বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, আমার নওশাদ সিদ্দিক জিন্দাবাদ। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য। আমি সেই 2005 সালে থেকে দেখছি উনি সই করেছিল কি হবে, তা বলে এনআরসি হবে কোথায়, তাহলে আসামের জন্যে। তাহলে আসামের জন্যে
এনআরসি হবে। এখন এসআই কেন ভাঙড়ে 24 পরগনায় হচ্ছে, এই কথা আমি বেশি কথা বলা যাবে না। আমার কাছে বক্তব্য হচ্ছে। যাই হোক, বেশি কথা আর বলবো না, বলার বহুত কিছু আছে। আমাদের অনেক নেতা কর্মীরা তারা কিন্তু বসে আছেন, বলার বহুত কিছু আছে আর বহুত জায়গাও আছে বলার, সেখানে আরো বলা হবে। তো যাই হোক, আমাদের যে বলেছিল ভাঙড় থেকে আইএসএফ এর শেকড় ওপড়াবে, উনি কিন্তু অলরেডি যেদিনকে আমাদের বিধায়ক ঘোষণা হয়েছে উনি কিন্তু সেদিনকে হার মেনে নিয়েছে। সেটা আমরা দেখেছি, অলরেডি রাস্তায় কিন্তু বসে বসে লটাপটি খাচ্ছে। ভাঙড় থেকে আইএসএফ কে দমিয়ে দেওয়ার মতন ক্ষমতা আজকেরকার বিজেমুলির টোটালি নেই। কি ঠিক তো? আইএসএফ 2026-এ জিতছে জিতছে জিতছে। ঘরে ঘরে বলে দিন, খাম চিহ্নে ভোট দিন। আর বিশেষ করে আমাদের যেসব তৃণমূল বন্ধুরা যারা এখনো সওগাত মোল্লা সাহেবের দেওয়া লিখছেন, সওগাত মোল্লা সাহেবের হয়েই করছেন, একটা কথা আমি একটু বলে দেই যে যখন আমাদের যে ওয়াকাফ সম্পত্তি নিয়ে যে আন্দোলন করা হচ্ছিল আমাদের পশ্চিমবাংলার জমিনে, ওয়াকাফ সম্পত্তিটা কারা চালু করেছিল? কেন্দ্র সরকার করেছিল না? তো আমরা যখন বাংলায় ওয়াকাফ সম্পত্তিটা যখন আন্দোলন যখন করছিলাম ওয়াকাফ সম্পত্তিটা রুখে দেওয়ার জন্য, তার জন্য সবার প্রথমে কিন্তু এই সওগাত সাহেব বলেছিল ওয়াকাফ সম্পত্তি নিয়ে যদি আন্দোলন করতে হয় দিল্লি চলে যাও। তো এখন সেই ভাঙড়ের জমিনে সেই সওগাত সাহেব যদি আপনাদের মা বোনেদের কাছে যদি ভোট চাইতে আসে, তো সেই সওগাত সাহেবকে বলে দেবেন যে ভাঙড়ের জমিনে যদি ভোট নিতে হয় দিল্লি চলে যাও, ভাঙড়ের মা বোনেরা আপনাদেরকে ভোট দেবে না। আমাদের দিদি কি বলেছিল? দাদা এই গাড়িটা যদি সাইড করে দেন তাহলে খুব ভালো হয়। গাড়িটা এই সাইডে ঢোকালো কে? যাক, ঢুকে যতক্ষণ গিয়েছে একটু গাড়িটা ছেড়ে দিন। তো যাই হোক, আমাদের দিদি যখন বলেছিল এসআইআর নিয়ে কেউ পশ্চিমবাংলায় গুলুগুলি করবেন না, তখন কিন্তু আমরা ভেবেছিলাম না যে আমাদের কথা ভাবার মতন কেউ একজন আছে। কি ঠিক তো? কিন্তু তারপরে কি এমন সেটিং হয়ে গেল, এক সপ্তাহের মধ্যে দিদিও পশ্চিমবাংলায় এসআইআর লাগু করে দিল। কি এমন সেটিং হলো? পশ্চিমবাংলায় এক সপ্তাহের মধ্যে দিদি এসআইআর লাগু করে দিল। 90,000 চাকরি নিজেদের দিয়ে দিল, নিজের 90,000 চাকরি প্রার্থীদের এসআইআর দিকে কাজ করতে লাগিয়ে দিল। 150 কোটি টাকা খরচ করলো, 150 কোটি টাকা এসআইআর পিছনে লোক খরচ করলো। এখনো যে 60 লক্ষ যে যারা অ্যাডজুডিকেশনে আছে, এর জন্য দায়ী কে ভাই? পশ্চিমবাংলায় দায়ী কে? কেন্দ্র কি? এর জন্য দায়ী পশ্চিমবাংলায় মমতা সরকার। কারণ পশ্চিমবাংলায় এসআইআর মমতা যদি না মেনে নিত তাহলে পশ্চিমবাংলার মানুষের কেউ হয়রানি পেতে হতো। তা সেইটা আপনাদেরকে বুঝতে হবে। আর বেশি কিছু আমি বলবো না, সেটা আপনারা বুঝবেন। আর বিশেষ করে তৃণমূলের বন্ধুরা যারা ভোট নিতে যাবে, এক কথায় বলে দেবেন ভাই দিল্লি চলে যান, এখানে আপনাদের ভোট নেই। যাই হোক, আজ আমি এই পর্যন্ত আমার বক্তব্য ইতি করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, পিছনে নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ।